বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আমাদের নিরাপত্তার জিনিসগুলোকে যদি অ্যাড্রেস করে দেয় তো আমাদের ওদের আগেনস্টে যাবার কোনো মানে হয় না, কোনো আমি কারণ দেখছি না। বিএনপি যদি পলিসি বলে ডেফিনেটলি একটা কমফোর্টের জায়গা হতে পারে। নির্বাচনে যারা জিতে আসবে সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে একটা খুব পুরনো অভিযোগ হলো, তারা এতকাল সেদেশে শুধু একটি দলের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে, আর সেটি আওয়ামী লীগ। কিন্তু সেদেশে অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের সমস্যাটা ঠিক কোথায় ছিল? দেখুন, এটা একটা রং পারসেপশন। এই পারসেপশনটা হওয়ার একটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগ ওয়াজ ইন পাওয়ার ফর আ ভেরি লং টাইম। তো ওই পুরো সময়টা ন্যাচারালি অ্যাট দ্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল তো আমরা আওয়ামী লীগের সাথেই ডিল করব। সেটার মানে এই না যে আমরা অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে কথা বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। ভালোই এঙ্গেজমেন্ট ছিল। আমি নিজে অ্যাজ হাই কমিশনার অনেকবার বিএনপির নেতাদের সাথে দেখা করেছি, অনেকবার তাদের বলেওছি যে আপনারা একটা ক্ল্যারিফাই করুন যে ভারতের প্রতি আপনাদের পলিসিটা কি। তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। ইনফ্যাক্ট আমাদের ইয়াং এমপিজের যে ডেলিগেশন ভারতে আসতো সেটাতে সবসময় অপোজিশনে বিএনপির মানে এমপিরা থাকতেন। তো এটা বলা ভুল যে আমরা ওদের সাথে কথাই বলতাম না, কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, একথা দুদেশেই সকলে জানেন ও মানেন। 2014 সালে নরেন্দ্র মোদী যখন দেশের ক্ষমতায় আসেন, তারপরেও বেশ কয়েক বছর এই 11 নম্বর অশোকা রোডেই ছিল বিজেপির সদর দপ্তর। তখন বাংলাদেশ থেকে বিএনপির নেতারা একাধিকবার এখানে এসেছেন, রাম মাধব সহ দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, এমনকি ঢাকাতে দুর্গাপুজো দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি, দুপক্ষের সম্পর্ক স্বাভাবিক হয়নি কখনোই। আজ কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির অনেকে সেদেশে অন্য কোনো দলের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি টেনে আনছেন। ওপার বাংলায় যারা ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ ঠাকুরদা আছে, যারা গুপ্তা, জয়সওয়াল আছে, যারা মতুয়া আছে, যারা বুদ্ধিস্ট আছে, তারা তো আমাদের রক্ত, আমাদের ভাই। কিন্তু এর মধ্যেও মনে রাখতে হবে, আজকে সমস্ত হিন্দুদের যদি ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয় এবং তারা যদি এটাই তাদের ডেস্টিনেশন মনে করে, তাহলে সেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও কাঙ্ক্ষিত নয়। তো সে জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষ যাকে চাইবে সেখানকার দেশের তারা তাকে বেছে নেবে, কিন্তু মৌলবাদ থেকে সরতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেখানকার হিন্দুরা ভারতে চলে আসতে পারেন, এমন একটা কথা বিজেপি নেতাদের প্রায়শই বলতে শোনা গেছে, যদিও বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি। এদিকে বিএনপির রাজনীতিতে যে ভারত বিরোধিতা ছিল, সেখান থেকে তারা কতটা সরবে তা নিয়ে সন্দিহান দিল্লিতে অনেক পর্যবেক্ষক। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বিএনপির বেড়ে গেছে। ভারতের বিরুদ্ধে তারেক রহমান বলেছে যা কিছু চুক্তি হয়েছিল সেগুলোকে বাতিল করা যাক, আবার থেকে দেখা যাক, সেইটা একটা হচ্ছে। নাম্বার 2, এগুলো ইলেকটোরাল জিনিস হচ্ছে। কেন ক্ষমতায় আসতে চায়? এত বছর 15 বছর ক্ষমতাতে ছিল না, ইলেকশনের ব্যাপারেতে আমি এইভাবে দেখছি। তারপরে ওর মা, যার অনেক চারিসমা আছে, তিনি বাংলাদেশে ফিরবেন লন্ডন থেকে চিকিৎসার পরে, আর এখানে যখন এসে যাবেন তো ক্যানভাসিংয়ে যোগ দেবেন অবভিয়াসলি, তখন আরও হিট হবে। তখন যে বক্তৃতাগুলো বলবে ভারতের বিরুদ্ধে, পাবলিক সেন্টিমেন্টটাকে দেখে আমার এই ধারণা যে ভারতের বিরুদ্ধে বলবেই। কেন এই ভেবে কি যত ডিসক্রেডিট করবে ওনাদের ধারণাতে তত ওনাদের ভোটের প্রতিশতটা বেড়ে যাবে। সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে? কিচ্ছু দেয় না। ভারতের বিশ্লেষকরা যেটাকে ভারত বিরোধিতা বলছেন, এ বিষয়ে বিএনপি কিন্তু বারবারই নিজেদের ভারত বিরোধী হিসেবে ট্যাগ দেওয়াতে আপত্তি জানিয়েছে। তাদের নেতাদের ভাষায় তারা বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং দুই দেশের মধ্যে সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি করতে চায়।
তবে তারপরেও বিএনপির সঙ্গে ভারতের এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে। ভারতের দিক থেকে এর একটি কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। ডেফিনেটলি জামাত আর বিএনপি ডিফারেন্সেস গুলো বেশ এভিডেন্ট এখন। আর ওনাদের একজন বেশ বড় নেতা বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। তো এই যেই ডেভেলপমেন্টগুলো এগুলোকে আই এম শিওর ভারত সরকার খুবই কেয়ারফুলি দেখছে, নিজেদের তরফ থেকে অ্যাসেস করছে। এটা একটা সত্যি কথা, মানে এই যে রিয়ালিটিটা। কিন্তু আমার মনে হয় আমাদের মাথায় এটাও থাকবে যে 2001 থেকে 2006 রেকর্ডটা, সেটা তো একটা সময় ছিল যখন অনেক কিছুই হয়েছে যেগুলো ইন্ডিয়ার সিকিউরিটির দিক থেকে ইন্ডিয়ার কোর কনসার্নসকে ক্ষতি করেছে। তো সেই রেকর্ডটাও আছে। কিন্তু এখন যখন পলিটিক্সটা ইলেকশনের দিকে যাচ্ছে, তখন আমার মনে হয় বিএনপির তরফ থেকে একটা খুব ক্লিয়ার কোনো একটা যদি শোনা যায় যে ওনাদের ভারতের প্রতি পলিসিটা কি, রাদার দেন আমি আগে যেটা বললাম যে বারবার এক একটা ইস্যুতে রিয়াক্ট করার জায়গায় একটা বিএনপি যদি পলিসি বলে, ডেফিনেটলি একটা কমফোর্টের জায়গা হতে পারে। ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতে কোনো কারণই নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন, এমনও নজির আছে। আর বিএনপি সম্বন্ধে এখানকার কর্মকর্তারা বরাবরই বেশ সতর্ক, কারণ তারা বিশ্বাস করেন ভারত বিরোধিতার রাজনীতি ওই দলটির ডিএনএতেই আছে। আমরা ভারতীয় পণ্য বর্জন করব বন্ধুরা আমার। কিন্তু বিএনপি সম্পর্কে ভারতের এত বছরের সেই অবিশ্বাসের মনোভাব কি অবশেষে বদলাতে পারে? একদম বদলাতে পারে। দেখুন, আমাদের পূর্বর দিকের খুব ইম্পর্টেন্ট নেবার একটা আমাদের প্রতিবেশী দেশ, মিউচুয়াল কনসার্ন। ওদেরও যেমনি ভারতকে দরকার, আমরা চাইবো একটা সুস্থ পরিবেশেতে আমরা থাকি। আমাদের নিরাপত্তার জিনিসগুলোকে যদি অ্যাড্রেস করে দেয়, তো আমাদের ওদের আগেনস্টে যাবার কোনো মানে হয় না, কোনো আমি কারণ দেখছি না। ফলে সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা যদি প্রশ্রয় না পায়, কিংবা ধরা যাক চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা যদি বহাল থাকে, তাহলে বিএনপির সঙ্গে ডিল করতেও ভারতের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তো স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক তার বেশি থাকবে, এটাই কাঙ্ক্ষিত এবং এটা হওয়া স্বাভাবিক। এখন তাদের যে আভ্যন্তরীণ টানাপোড়েন, তাদের যে নিজস্ব একটা ইন্টারনাল ফিউড, এর মধ্যে তো কোনো দেশ ইন্টারফেয়ার করতে পারে না এবং সেটা কাম্যও নয়। সেজন্য ভারতও সেক্ষেত্রে করেনি। নির্বাচনে যারা জিতে আসবে, সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। কিন্তু এর মধ্যেও মনে রাখতে হবে, বাংলাদেশে নির্বাচনের আগে কোনো বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক করাটা কূটনৈতিক ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয় এবং সেটা কাঙ্ক্ষিতও নয়। তাহলে সরাসরি একটা বিগ ব্রাদার পার্শ্ববর্তী একটা ছোট রাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়ছে, এই একটা ভুল বার্তা সারা পৃথিবীতে চলে যাবে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে ভারত যে বিএনপিকে ভিন্ন চোখে দেখতে শুরু করেছে, তাতে কোনো ভুল নেই। এখন তারা নির্বাচনে কেমন ফল করে, ভারতের উদ্বেগের জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করে এবং জামাত সম্বন্ধে কি ধরনের মনোভাব নেয়, তার উপরেই নির্ভর করছে এই নতুন সম্পর্কের গতি প্রকৃতি। শুভজ্যোতি ঘোষ, বিবিসি নিউজ বাংলা, দিল্লি। বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত নির্বাচন নতুন কিছু নয়, তবে ইতিহাস বলে জনগণের আস্থা ছাড়া কোনো সরকার বেশি দিন টিকতে পারেনি। বিশেষ করে যেখানে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আন্দোলন, বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত সরকার পতনের ঘটনা ঘটেছে। 1986 সাল থেকে 2024 বাংলাদেশে বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। কি ছিল সেই নির্বাচনের প্রেক্ষাপট, কিভাবে আন্দোলনের চাপে সরকারকে সরে যেতে হয়েছে, এই ভিডিওতে আমরা সেসব বিতর্কিত নির্বাচন এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ তুলে ধরব। 1986 সালের 7 মে তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের অধীনে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোটে অংশ নেয়। নির্বাচনে ছিল জামায়াতে ইসলামীও। সরকারি ফলাফলে জাতীয় পার্টি 153টি আসনে জয়ী হয়।
আওয়ামী লীগ পায় ৭৬টি আসন আর জামাত ইসলামী পায় 10টি আসন। কিন্তু শেখ হাসিনা এই ফল প্রত্যাখ্যান করেন এবং ভোট কারচুপির অভিযোগ তোলেন। তখন থেকে ছাত্র সংগঠন ও বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। ১৯৮৭ সালের 10ই নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে আন্দোলন আরও তীব্রতর হয়। এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করলে এরশাদ সংসদ ভেঙে দিয়ে ১৯৮৮ সালে নতুন নির্বাচন দেন। কিন্তু ততদিনে তার জনপ্রিয়তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৮৮ সালের ৩রা মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবার বিএনপি, আওয়ামী লীগ সহ প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ফলে নির্বাচন ছিল প্রতিযোগিতাহীন এবং ভোটার উপস্থিতিও ছিল খুবই কম। সরকারি হিসেবে ভোট পড়ার হার ৫২.৫% দেখানো হলেও অনেকে দাবি করেন বাস্তবে সেই হার আরও অনেক কম ছিল। জাতীয় পার্টি তখন ২৫১টি আসন পেয়ে আবারও সরকার গঠন করে। কিন্তু এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন থেমে থাকেনি। ১৯৯০ সালে ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করলে পরিস্থিতি চরমে পৌঁছায়। পুলিশের গুলিতে কয়েকজন নিহত হওয়ার পর গণ অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এর মধ্যে ১০ই অক্টোবর ছাত্রদল নেতা জেহাদ মারা যাওয়ার পর জেহাদের মরদেহ সামনে রেখেই ২৪টি ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৪ঠা ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। ৩টি জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাইস প্রেসিডেন্ট করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এই ঘটনার পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি দেশে প্রথমবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি ১৪২টি আসন পেয়ে সরকার গঠন করে। একই বছর দুইবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা বাংলাদেশে একবারই ঘটেছে এবং সেটি ১৯৯৬ সালে। ওই বছরের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন বিএনপি ছাড়া প্রায় সব প্রধান রাজনৈতিক দল ওই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচন ঠেকানোর জন্য ভোটের আগের দিন এবং ভোটের দিন হরতালের ডাক দেয় বিরোধী দলগুলো। এর মধ্যেই একতরফাভাবে অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৮৭টি আসন পায়। কিন্তু নির্বাচনের পরপরই দেশে অস্থিরতা বাড়তে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনের আগেই তখন দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারপরও নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে এবং তাতে অন্তত ১০ জন নিহত হবার খবর তখনকার পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল খুবই নগণ্য। ১৯৯৬ সালের ১৯শে মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যার মেয়াদ ছিল মাত্র ১১ দিন। নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলেও বিরোধী দলগুলো তাদেরকে স্বীকৃতি দেয়নি। অবৈধ সরকার আখ্যা দিয়ে তাদেরকে স্বীকৃতি না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা। বিরোধী দলগুলোর মতে ওই নির্বাচন ছিল একতরফা এবং সরকার জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতা ধরে রেখেছিল। আওয়ামী লীগ তখন হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দেয়। আন্দোলনের মুখে তৎকালীন বিএনপি সরকার ২৪শে মার্চ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজনের জন্য বিল পাশ করে। এরপর ৩০শে মার্চ সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে জুন মাসে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী সহ আরও বেশ কয়েকটি দল তখন নির্বাচন বর্জন করেছিল। ফলে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন এবং নিরুত্তরভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে ২২২টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কিন্তু এই নির্বাচন দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যদিও আওয়ামী লীগ সরকার অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছিল ভোট সুষ্ঠু হয়েছে। এছাড়া নির্বাচনের পরেও রাজনৈতিক উত্তেজনা কমেনি, বরং আরও বেড়েছে। নির্বাচনের পর থেকেই বিরোধীদের আন্দোলন, বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট মাসে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকারের ভিত নড়ে যায়। আন্দোলন দমাতে তখন নজিরবিহীন কঠোর অবস্থানে যায় আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচার গুলি ও হামলায় শিশুসহ শত শত মানুষ প্রাণ হারান। তখনকার হামলা ও গুলিতে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন বলে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০,০০০-এরও বেশি মানুষ ওই আন্দোলনে আহত হন, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। ফলে মাত্র ৬ মাসের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৫ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।
নাগা সাধু। ভীতিকর, রহস্যময়, রাগান্বিত, তবুও আকর্ষণের কেন্দ্রে এবং প্রতিটি কুম্ভমেলার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এরা কোথা থেকে আসে? নগ্ন, অনমনীয় প্রকাশের আড়ালে কোন গোপনীয়তাকে রক্ষা করে তারা? জগৎ ও এর উপভোগ্য বিষয় বিসর্জন দিয়ে তারা কিভাবে নাগা সাধু হয়ে ওঠেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে যাত্রা। আমরা নাগা সাধুদের জগতে প্রবেশ করতে যাচ্ছি। আপনারাও যোগ দিন আমার সাথে। सध्या मी जिथे उभा आहे तिथे वेगवेगळ्या प्रकारचे आखाडे आहे। আমি কুম্ভ মেলার একেবারে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি, যা বিভিন্ন সম্প্রদায়ের আখড়ার গোলকধাঁধায় ঘেরা। এখানে মোট 13টি আখড়া রয়েছে, যেগুলোকে শৈব, বৈষ্ণব এবং শিখ 3টি সম্প্রদায়ে ভাগ করা চলে। নাগা সাধুরা অবশ্য 7টি শৈব আখড়াতেই থাকেন। शैवांच्या 7 आखाड्यांमध्ये प्रामुख्याने दिसून येतात। নাগা সাধু হয়ে ওঠার যাত্রা কষ্টসাধ্য এবং নিরলস। এজন্য সমস্ত পার্থিব বন্ধন পরিত্যাগ করে তপস্যা গ্রহণ করতে হয়। এরপর শুরু হয় তপস্যা, পরীক্ষা ও ক্লেশের এক ভয়াবহ কঠিন পথ। এই দীক্ষা 6টি জটিল পর্যায়ে লাভ করতে হয়। প্রতিটি ধাপে ধৈর্য এবং সংকল্পের পরীক্ষা নেওয়া হয়। এই যাত্রার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। প্রতিটি গুরুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন মন্ত্র প্রদান করেন, অন্যজন পবিত্র ভস্য দিয়ে অভিষেক করেন, তৃতীয়জন প্রার্থীর মাথা কামিয়ে দেন, চতুর্থজন তাকে রুদ্রাক্ষের মালা দিয়ে সজ্জিত করেন এবং পঞ্চমজন তাকে একটি কোটি প্রদান করেন। এই সমস্ত আচার অনুষ্ঠান এবং কষ্ট সহ্য করার পরেই কেউ দীক্ষা লাভ করতে পারেন। नागा साधु हिसेबे आनुष्ठानिक अभिषेक घटे। वो दीक्षा लेने के लिए तैयारी हो जाता है, तभी उसको दीक्षा दिया जाता है। দীক্ষা নিছক একটা অনুষ্ঠান নয়, এটি একটি পুনর্জন্ম। এই নতুন অস্তিত্বকে আলিঙ্গন করতে হলে অতীতের সঙ্গে সব বন্ধন ছিন্ন করতে হবে। নাগা সাধু হওয়ার সাধনায় যারা থাকেন তাদের প্রতীকীভাবে পিতামাতার শেষকৃত্য সম্পাদন করতে হয়, কারণ নতুন এই জীবনে তারা আর কারো পুত্র নন। শুধু তাই নয়, তাদের নিজস্ব অন্ত্যেষ্টিক্রিয়ারও রীতি সম্পাদন করতে হয়। এটি তাদের পূর্বসত্তার প্রতীকী মৃত্যু হিসাবে দেখা হয়। माता पिता जिस तरह आप लोग जन्म देते हो, नया जन्म। এটি মূলত একটি দ্বিতীয় জন্ম। বিস্মৃতির অতলে তলিয়ে যায় সবকিছু। ইনি হচ্ছেন বাপ্পা মণ্ডল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 32 বছর বয়সী এই ব্যক্তি 6 বছর আগে গুরুর সেবা করার জন্য বাড়ি ছেড়ে এই পথে যাত্রা করেন। তবে এই কুম্ভ মেলায় তার এই দীর্ঘ যাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তিনি নাগা সাধু হিসেবে দীক্ষা নেবেন, কিন্তু তার আগে তাকে অবশ্যই ভয়ঙ্কর টাংটোড সংস্কার অর্থাৎ নপুংসক প্রথার মধ্যে দিয়ে যেতে হবে। उसमें जो हम लोगों का जो लिंग है, টাংটোড প্রক্রিয়ায় শরীর থেকে যৌন শক্তি বের করে দেওয়া হয়, অর্থাৎ গুরু ওই সাধকের যৌন উত্তেজনার জন্য দায়ী স্নায়ুগুলোকে চূর্ণ করেন। এ এক অবর্ণনীয় যন্ত্রণাদায়ক অগ্নি পরীক্ষা। এই যন্ত্রণার মূল্য দিয়েই রূপান্তর ঘটে থাকে। उसको पकड़ता है, उसको खींचता है, उसका जो नाश होता है उसको तोड़ देते हैं, तब जाकर वो दिगंबर दीक्षा हो जाता है। এখানে জুনা আখড়ার কেন্দ্রস্থলে ভগবান দত্তাত্রেয়ের মন্দির। আমাদের মাথার উপরে আখড়ায় পতপত করে পতাকা উঠছে। এর ছায়াতলে শুরু হবে বিজয় হাওয়ানের জমকালো অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের পরেই টাংতোড় করা হবে। যারা ধৈর্য ধরে সমাপ্ত করবেন তারা নাগা সাধু রূপে পুনর্জন্ম লাভ করবেন। আমরা গুরুরা আমাদের পবিত্র মন্ত্র জপতে থাকি। নাগা সাধু প্রার্থীদের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় যেতে সহায়তা করি। আমরা তাদের নির্দেশ দিয়ে থাকি পতাকার দিকে একাগ্র চিত্তে মনোনিবেশ করতে, আর তাদের চিন্তাভাবনাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে, এবং এরপর নপুংসক করার প্রথার মধ্য দিয়ে যেতে হয় তাদের, যা দীক্ষাকরণের পূর্বে তাদের এক চূড়ান্ত পরীক্ষা। দিগম্বর গুরু उसको एक विशेष मुद्रा में, এটি গোপন একটি আচার, কখনো প্রকাশ্যে আলোচনা করা হয় না। এটি যন্ত্রণাদায়ক। যখন এটি আমার সাথে করা হয়েছিল তখন আমি যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, নিজেকে জড়িয়ে ধরেছিলাম। কয়েক সপ্তাহ ধরে ব্যথা সহ্য করতে হয়েছে। मेरा भी जब हुआ था, मैं कम से कम 1 महीना तक अपना पेट लेके अपना नाभि जो स्थल है उसको पकड़ के बैठा रहा। খালি হাতে নপুংসক প্রথার কথা ভাবলেই গা শিউরে ওঠে। আমরা যেসব নাগা সাধুদের সাথে কথা বলেছি এ নিয়ে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত ছিল। এটা কিছুই না, কোনো ব্যথাই ছিল না। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে যোগ্য বলে গণ্য করা হয়, আর যদি সে মারা যায় তবে সে এই কার্যের জন্য উপযুক্ত নয় বলেই ভাবা হয়ে থাকে।
অফ ক্যামেরা নাম প্রকাশ না করার শর্তে একজন নাগা সাধু আমাদের উপর আস্থা রেখেছিলেন। তিনি জানান যে তিনি যদি সামান্যতম বুঝতে পারতেন যে কতটা ব্যথা সহ্য করতে হবে, দীক্ষাকে পুরোপুরি নেয়ার বিষয়ে তিনি পুনর্বিবেচনা করতেন। কিন্তু টাংতোর প্রথা কতটা বিজ্ঞানসম্মত, মানবদেহে এর দীর্ঘমেয়াদী প্রভাব কি? ही जी अघोरी प्रक्रिया आहे टांगतोड नावाची, এই প্রথা নিষ্ঠুর, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এতে তাৎক্ষণিক অসহনীয় ব্যথা যেমন আছে, এর দীর্ঘমেয়াদী পরিণতি আরও খারাপ। লক্ষ্য যদি হয় ব্রহ্মচর্য, তবে আধুনিক চিকিৎসায় এর বিকল্প রয়েছে। নির্দিষ্ট ওষুধ এবং রাসায়নিক ক্যাস্ট্রেশনের সাহায্যে এই ধরনের ভয়াবহ যন্ত্রণা ছাড়াই একই রকম দশায় পৌঁছানো যেতে পারে। हाच इफेक्ट आपल्याला येऊ शकतो, जेणेकरून त्यांच्यात ताठरपणा लिंगात कधीच येणार नाही। कोई ना मिले हो जिन्हें के हमें दासे, कोई ना मिले हो जिन्हें। কুম্ভ মেলায় নাগা সাধুদের উপস্থিতি চোখে পড়ার মতো, কিন্তু এই মহা উৎসব শেষ হয়ে গেলে তারা কোথায় যাবেন? हमारे जंगल में रहेंगे, पहाड़ों में रहेंगे। আমরা থাকি অরণ্যে, পাহাড়ের নির্জনতায়, কোনো নির্দিষ্ট জায়গা নেই। हम तपस्या में चले जाते हैं। মাসের পর মাস ধরে আমরা কেদারনাথের পবিত্র ভূমিতে ফিরে যাই, গভীর তপস্যায় নিমজ্জিত হই, মন্ত্র জপি। নাগা সাধুদের দর্শন সম্পূর্ণ ত্যাগের জীবনের দিকে নির্দেশ করে। বাস্তবে ভিন্ন চিত্র ফুটে ওঠে। আমরা নাগা সাধুদের স্টাইলিশ সানগ্লাস পরতে এবং স্মার্টফোন ব্যবহার করতেও দেখেছি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।